কোনো নতুন সরকারের প্রথম দিনটা মানে অনেকটা সিনেমার ট্রেলারের মতো, তাই না? একদম। প্রথম দৃশ্য দেখেই বোঝা যায় যে পুরো ছবিটা ঠিক কোন দিকে এগোবে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই কিছু নিয়ে কথা বলবো। মানে দিগন্ত বার্তা নামের একটি নিউজ স্ক্রিপ্টের তথ্যের গভীরে গিয়ে আমরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকের ঘোষণাগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কথা শুরুতেই বলে রাখা ভালো, এই পুরো আলোচনাটা কিন্তু আমরা সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে করছি। ঠিক, মানে এখানে কোনো রাজনৈতিক দলের বা মতাদর্শের পক্ষ নেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা শুধু তথ্যের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করব। একদমই তাই। আর এই সিদ্ধান্তগুলো যদি দেখেন, মানে এগুলো কিন্তু শুধু রুটিন ঘোষণা নয়, একটা কাঠামোগত পরিবর্তনের বড় ইঙ্গিত। রাইট? হ্যাঁ, মানে আগের সরকারের সাথে কেন্দ্রের যে একটা প্রশাসনিক দূরত্ব বা সংঘাত ছিল, সেটা দ্রুত সরিয়ে ফেলাই যে এদের প্রথম লক্ষ্য, সেটা খুব পরিষ্কার। বিষয়টা একটু খুলে দেখা যাক। মানে এই প্রশাসনিক পরিবর্তনগুলো দেখে আমার তো মনে হচ্ছে যেন ধরুন কম্পিউটারের পুরনো অপারেটিং সিস্টেম বদলে মেইন সার্ভারের সাথে সিঙ্ক করা হচ্ছে। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে ঠিক এই কাজটাই হচ্ছে, তাই না? ধরুন আগামী ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা বা রাজ্যের আইএএস আর আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ট্রেনিংয়ে অংশ নেবার অনুমতি দেওয়া। এমনকি ঔপনিবেশিক আমলের আইপিসির বদলে আজ থেকেই ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস চালু করা। হ্যাঁ, তো এত দ্রুত এই পদক্ষেপগুলো নেবার পেছনের আসল যুক্তিটা কি বলে আপনার মনে হয়? আসলে যুক্তিটা হলো ওই রাজনীতিতে বহুল চর্চিত ডবল ইঞ্জিন সরকারের ধারণাকে, মানে খাতায় কলমে বাস্তবে রূপ দেওয়া। এতদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আমলাতান্ত্রিক বাধাগুলো ছিল, সেই বাধাগুলো সরানোই আসল উদ্দেশ্য। ঠিক। অফিসাররা যদি কেন্দ্রীয় ট্রেনিংয়ে যান, তবে দিল্লির পলিসি মেকারদের সাথে তাদের সরাসরি একটা কানেকশন তৈরি হবে। বিএসএফকে জমি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই গতির প্রতিফলন আমরা দেখছি। হ্যাঁ, আর এখানেই আসে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর কথা। ঠিক, আমরা দেখছি আয়ুষ্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও আর বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে আসছে। কিন্তু আমার খটকা লাগছে অন্য একটা জায়গায়। কোন জায়গাটায়? ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো পুরনো রাজ্য প্রকল্পগুলো, সেগুলো তো আর বন্ধ হচ্ছে না। না, সেগুলো আগের মতোই চলছে। তাহলে নতুন কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা মানে আয়ুষ্মান আর রাজ্যের স্বাস্থ্যসাথী দুটোই একসাথে চলবে কিভাবে? এটা তো একই সাথে দুটো আলাদা কোম্পানির স্বাস্থ্য বীমা ব্যবহার করার মতো ব্যাপার। এতে কি সুবিধাভোগীরা কনফিউজড হবেন না? এখানেই আসলে সরকারের সবচেয়ে বড় কৌশলটা লুকিয়ে আছে। মানে নতুন সরকার পুরনো জনপ্রিয় প্রকল্পগুলো বন্ধ করে মানুষের ক্ষোভ বাড়াতে চায়নি। ও আচ্ছা, তাহলে ফান্ডিংটা কিভাবে হচ্ছে? যখনই আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হচ্ছে, তখন কেন্দ্রের ফান্ড সরাসরি ঢুকছে। এর ফলে রাজ্যের কোষাগারের ওপর থেকে বড় একটা চাপ, মানে আর্থিক চাপটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর সেই বেঁচে যাওয়া টাকাটা দিয়ে পুরনো প্রকল্পগুলো চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। একদম ঠিক। এতে মানুষের সুবিধাও দ্বিগুণ হচ্ছে, আবার রাজনৈতিকভাবেও সরকার একটা নিরাপদ জায়গায় থাকছে। মানে ফান্ড ম্যানেজমেন্টের একটা বড় খেলা চলছে বলা যায়। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা বড় ঘোষণাও তো আছে। ওই যে সরকারি চাকরির বয়সসীমা 5 বছর বাড়ানো হলো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 2015 সাল থেকে রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় প্রায় বন্ধ থাকার যে দীর্ঘদিনের অভিযোগ ছিল, এটা নিশ্চয়ই সেই ক্ষোভ প্রশমনের একটা চেষ্টা। সন্দেহ নেই। রাজ্যের একটা বিশাল সংখ্যক হতাশ চাকরিপ্রার্থীর কাছে এটা সরাসরি একটা বার্তা দেওয়া যে সরকার তাদের কথা ভাবছে। আর তাদের হারানো সময়টার কিছুটা ক্ষতিপূরণ দেওয়ারও চেষ্টা করছে। ঠিক তাই। তবে এই প্রথম বৈঠকের সিদ্ধান্তে শুধু যে প্রশাসনিক বা সামাজিক বার্তা আছে তা নয়, একটা অত্যন্ত স্পষ্ট এবং আবেগময় রাজনৈতিক বার্তাও কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনি ওই 321 জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলছেন তো? একদম। সরকারের দাবি, এই কর্মীদের আত্মবলিদানের মধ্য দিয়েই তাদের এই প্রতিষ্ঠা। এই সিদ্ধান্তটা কিন্তু বুঝিয়ে দেয় যে সরকার তার উৎসের কথা একদম ভুলে যায়নি। ঠিক বলেছেন। এটি নিজের রাজনৈতিক ভিত্তিকে স্বীকৃতি দেওয়া আর প্রতিশ্রুতি রক্ষা করার একটা বড় প্রমাণ। এর পাশাপাশি আরও একটা ব্যাপার আছে। কোনটা বলুন তো? ওই যে আগামী সোমবারের বৈঠকে ডিএ আর পে কমিশন নিয়ে সিদ্ধান্ত হওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে। ও হ্যাঁ, এটা তো রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ মিটিয়ে তাদের আস্থায় আনার একটা কৌশল, তাই না? হ্যাঁ,
কারণ প্রশাসনকে মসৃণভাবে চালাতে গেলে এই কর্মচারীদের সমর্থন ছাড়া তো এক পাও এগোনো সম্ভব নয়। একদমই। তার মানে প্রথম ক্যাবিনেট বৈঠকেই আমরা দেখলাম কেন্দ্রীয় নীতিমালার সাথে রাজ্যের অত্যন্ত দ্রুত সমন্বয়, জনকল্যাণমূলক ফান্ডের বুদ্ধিদীপ্ত ব্যবহার আর রাজনৈতিক ভিত্তিকে মজবুত করার একটা সার্বিক ব্লুপ্রিন্ট। ঠিক। যারা এই আলোচনাটি শুনছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা রাজ্যের ভবিষ্যৎ অর্থনীতি বুঝতে চাইছেন, এই কাঠামোগত পরিবর্তনগুলো কিন্তু তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। একদম। রাজ্যের শাসন ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কেন্দ্রের সাথে তাল মিলিয়ে চলবে, সেটাই পদক্ষেপগুলো থেকেই খুব স্পষ্ট। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। ট্রেলার তো দুর্দান্ত হলো, কিন্তু কেন্দ্রীয় নীতির এত দ্রুত অন্তর্ভুক্তি আর এই ডাবল ইঞ্জিন মডেলে অভ্যস্ত হওয়ার পর একটা চিন্তার জায়গা থেকেই যায়। ঠিক। আগামী দিনগুলোতে রাজ্যের নিজস্ব স্বকীয়তা আর কেন্দ্রীয় নির্দেশনার মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিক কিভাবে বজায় থাকবে, এটা এমন একটা বিষয় যা নিয়ে আগামীতে আমাদের সত্যি আরও গভীরভাবে ভাবতে হবে।